গণ অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। রায়ের বাজারে গণকবরে শ্রদ্ধা নিবেদন। শহীদ মিনারে চলছে জাতীয় নাগরিক কমিটির সমাবেশ। গত 15 বছরের অপশাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, মন্তব্য আইন উপদেষ্টার। আদিলুর রহমান বললেন, ন্যায় বিচার পাওয়া সবার অগ্রাধিকার। পুনর্বাসন এবং ক্ষতিপূরণের কথা, রিহ্যাবিলিটেশন এন্ড কম্পেনসেশন, we will definitely think about that. Justice is the priority for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. কাকরাইল মসজিদ ঘিরে তাবলিগের সাদপন্থীদের জমায়েত। শান্তিপূর্ণ অবস্থান শেষে জুমার নামাজ আদায়। বিভেদ ভুলে ঐক্যের আহ্বান। সুস্থভাবে সুন্দরভাবে সকলেই কাকরাইলে ঢুকছি, পরিবেশ দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ, কোনো সমস্যা নেই। এক ইজতেমা করি, একসাথে হয়ে যায়, তাহলে 45 কোটি শুধু নামাজি তারাও তাবলীগ করবে, 150 কোটি বেনামাজি ইনশাল্লাহ ওনারাও মসজিদে আসবে। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অভ্যুত্থানের 100 দিন পরও আহতদের চিকিৎসার সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকাও সরকার করতে পারেনি, যে কারণে ভুক্তভোগীরা ভোগান্তিতে পড়ছে ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন 6 আন্দোলনকারীকে দেখতে এসে এসব কথা বলেন উমামা ফাতেমা। এ সময় তিনি আরও বলেন, সরকারের উচিত ছিল যথাযথ চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজন ছিল দেশ জুড়ে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। বলেন, সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা জরুরি। আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থান করার কথাও বলেন উমামা ফাতেমা। এখনো পর্যন্ত সরকার কোনো প্রপার আহতদের তালিকা, নিহতদের তালিকা কিন্তু প্রেজেন্ট করতে পারেনি। এটা তাদের একটা বড় ধরনের ব্যর্থতা। দ্রুততম সময়ের মধ্যে এখানে একদম প্রকাশ্য, একদম পাবলিক একটা নোটিশ, একটা হচ্ছে পাবলিক ভিজিবল একটা নোটিশ এখানে দিতে হবে যে এতজন আহত, এতজন নিহত হয়েছে। এটাই আসলে সরকারের, আমি মনে করি যে সরকারের একটা বড় সফলতা হবে। দর্শক, শহীদ মিনারের সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি। আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখানে রয়েছেন, সরাসরি যেতে চাই তার কাছে। সবুজ, সমাবেশ শুরু হয়েছে কিনা সে ব্যাপারে জানাবেন এবং মানুষের সমাগম কেমন দেখছেন আপনি? আপনারা যদি সার্চ করেন আপনারা দেখবেন বাকশালের যে মূলনীতি আর আমাদের যে সংবিধানের মূলনীতি একই মূলনীতি। প্রত্যেকে আপনারা সার্চ করে দেখতে পারেন এখনই মোবাইল হাতে নিয়ে। বাকশালের মূলনীতি। সবুজ, আমরা শুনতে পাচ্ছি কথা বলছেন, সমাবেশ কি সেখানে শুরু হয়েছে? মূলত জুলাই অভ্যুত্থানের যেটি হয়েছিল সেটির 5 আগস্ট হাসিনা সরকারের যে পালিয়ে যাওয়ার পর যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের বা অভ্যুত্থানের আজকে 100তম দিন, এবং এই 100তম দিন উপলক্ষে মূলত আজকে এই যে আয়োজন জাতীয় নাগরিক কমিটি, এই জাতীয় নাগরিক কমিটির এই জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসনের দাবিতে এই নাগরিক সমাবেশটি শহীদ মিনারে কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এবং এখানে মূলত এই সমাবেশটিতে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন সেই আহতরা এখানে উপস্থিত হয়েছিলেন। আহতরা এখানে কিছুক্ষণ আগে থেকেই যারা বিভিন্নভাবে গুলিবিদ্ধ হয়েছেন, পঙ্গু হয়েছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তারা উপস্থিত হয়েছেন, তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা তাদের ক্ষোভের কথা বলছেন। কারণ 100 দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের, অর্থাৎ যারা আহত হয়েছেন তারা যথাযথভাবে তাদের যে সঠিক চিকিৎসা, সেই চিকিৎসাটি পাননি। সেই জায়গাটিতে যেন সরকার সঠিকভাবে তাদের দিকে নজর দেয়, সেই জায়গাটি বলার চেষ্টা করছেন। এবং এর পাশাপাশি মূলত এখনো যে ফ্যাসিস্ট সরকার, তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র যে চলমান রয়েছে, সেই দিক থেকে
যাতে সকলেই যেন সজাগ থাকে এই বিষয়টি উপর সবচেয়ে বেশি জোরারোপ করছেন এবং বিভিন্ন সংস্কারের যে কথা বলা হচ্ছে সেই সংস্কারগুলো যেন শেষ করা পর্যন্ত এই সরকারকে সময় দেয়া হয় সেই জায়গাটি বলার চেষ্টা করা হচ্ছে বা বলা হচ্ছে এই নাগরিক কমিটির যে সমাবেশ চলছে সেই সমাবেশের পক্ষ থেকে। ইশরাত, সবুজ, ধন্যবাদ আপনাকে। গত 15 বছরের পুঞ্জীভূত শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচার করা কষ্টকর, কারণ গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শিকড়। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ চলবে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ন্যায় বিচার পাওয়া সবার অগ্রাধিকার। আওয়ামী লীগের 15 বছরকে চিহ্নিত করা হয় বাক স্বাধীনতার চরম লঙ্ঘন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতির শাসনামল হিসেবে। বিগত বছরগুলোয় গুমের শিকার কমপক্ষে 600 মানুষ। এতদিন প্রাণনাশের হুমকিতে পরিবারগুলো নীরব থাকলেও 5 আগস্টের পর পাল্টেছে দৃশ্যপট। বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে প্রথমবার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিগত 15 বছরে অনেক গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শিকড়। ভয়ে রাজত্ব তৈরি করেছিল শেখ হাসিনা, যা রাতারাতি উৎপাটন করা কঠিন। মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স বা আফাদের 8ম সম্মেলনে এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। হুঁশিয়ারি দেন, গুম, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে চলমান থাকবে লড়াই। সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকারকেও এগিয়ে নিতে হবে এই প্রক্রিয়া। 15 বছরে এদের শেকড় অনেক দূর ছড়িয়ে রেখেছে। এত বছরের পুঞ্জীভূত ফ্যাসিবাদী শক্তিকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, এমনকি কমিশনের জন্যও কঠিন। তবে আমরা থেমে থাকবো না, সেটা সরকারে থাকি অথবা রাজপথে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং আইনি সমস্যা সমাধানে অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বিষয়টি বিবেচনাধীন জানান আইন উপদেষ্টাও। সম্পত্তির উত্তরাধিকার বা অন্য কোনো আইনি সমস্যায় যেন গুমের শিকার পরিবারগুলোকে পড়তে না হয়, সেজন্য একটি অর্ডিন্যান্স জারি করতে আইন উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, শুধু এটুকু দাবি করি। আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিতে এই সরকার কাজ করবে, এমনটা জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। ন্যায় বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। শুধু গুমের শিকার পরিবার নয়, শেখ হাসিনার আমলে নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই এই সরকার। অনুষ্ঠানে গুমের শিকার বাংলাদেশ ও নেপালের ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে এসে খুন হলেন যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক। বৃহস্পতিবার শেষ রাতে রাজধানীর ধানমন্ডিতে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান কর্মকর্তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 2:30টার দিকে দুই ব্যক্তি দুই পাশ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরাই ডাক্তার AKM আব্দুর রশিদের খুনের অন্যতম সন্দেহভাজন। ধানমন্ডি আচের এই সড়কের 294 নম্বর বাড়িতে স্ত্রী সহ থাকতেন ডাক্তার আব্দুর রশিদ, যিনি যুক্তরাজ্যের নাগরিক। মাত্র 10 দিন আগে ছুটি কাটাতে এসেছিলেন দেশে। স্বজন ও প্রতিবেশীরা জানান, রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে দোতলার দরজা খুলে বের হন তিনি। এ সময় 3 দুর্বৃত্ত ঘরে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। ছাদ বারান্দা আছে, আমরা যেখানে আছি এটা ছাদের বারান্দাটা, যেটা মানে পোর্চ যেটাকে বলে, সিঁড়ির পোর্চে একটা দরজা আছে। উনি 2:30টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে, এবং ওঠার পরে যেহেতু উনি নামাজ পড়বে এবং আলো বাতাসের জন্য দরজাটা খোলা রাখেন, উনি ভিতরে নামাজ পড়ছিলেন এবং সেই ক্ষেত্রে ওনার সাথে একটা ইনসিডেন্ট একটা হয়ে যায়। কিছু না পাওয়ার কারণে উনি হয়তো রেজিস্ট করেছিলেন। দেন আমার জেঠিমা, যিনি পাশের রুমে ছিলেন, উনি অনেক চিৎকার চেঁচামেচি করছিলেন। সেটা শুনে আশেপাশের লোকেরা বিল্ডিং থেকে তারা সাউন্ড করছিল তখন সেটা দেখে তারা ভয়ে পালিয়ে যায়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ কর্মকর্তারা। এ সময় বিভিন্ন বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে এটিকে ডাকাতির চেষ্টা বলে ধারণা করছে পুলিশ। সংবাদ পাওয়ার পরে আমরা এখানে আসি
আমরা আশেপাশে যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো কালেক্ট করার চেষ্টা করছি এবং আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে যারা ঘটনাটি ঘটিয়েছে বা যারা এর সাথে জড়িত তারা কোন দিক দিয়ে এসছে বা তাদের দহিকরণ এগুলো আমরা আইডেন্টিফাই করার ট্রাই করছি। এটা ইনভেস্টিগেশন অনগোয়িং। সো এই বিষয়ে আসলে দুঃখিত যে এখন পর্যন্ত আসলে কাউকে অ্যারেস্ট করা যায়নি, আমরা শনাক্ত করার চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য আব্দুর রশিদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে নিহত ১২৭ জন শহীদের গণকবর শনাক্ত হয়েছে রায়েরবাজার কবরস্থানে। এখনও অনেক পরিবার হারানো স্বজনদের খুঁজে পায়নি। এমনকি গণকবর শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে রায়েরবাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন শেষে একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় তারা ডিএনএ টেস্ট সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্ত করে তালিকা তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবিও জানান। বলেন, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। যে গণহত্যা চালিয়েছে সে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। জন আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দলগুলো সম্মান করবে এমনটাই প্রত্যাশা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। আমরা কি দোষ করেছিলাম? আমরা কি আমাদের কোঠা এটা চাওয়া কি আমাদের ভুল ছিল? আমার সরকারের কাছে এই কোশ্চেনগুলো রইল। এখানে ১২৭টার মতো গণকবর শনাক্ত করা গিয়েছে, যার অনেকগুলোর ভিতরে স্থানীয় যারা বলছেন, যারা কাজ করছেন তারা প্রত্যেকেই বলছেন যে প্রত্যেকটার মাঝে নাকি একাধিক কবর বা একাধিক হলো গিয়ে আমাদের শহীদ ভাইদেরকে দাফন করা হয়েছে। এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা। বৈষম্যপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে এসে প্রথম পর্বের ইজতেমাতেই অংশগ্রহণের সুযোগ দেবার দাবি জানিয়েছেন তাবলিগ জামায়াতের একাংশ মাওলানা সাদের অনুসারীরা। একই সাথে শান্তির বার্তা ছড়িয়ে দিতে মাওলানা সাদকে বাংলাদেশে আসার সুযোগ দেওয়ার দাবিও করেছেন তারা। সকালে কাকরাইল মসজিদে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবেই জুমার নামাজ আদায় করেন তারা। রীতি অনুযায়ী ২ সপ্তাহের জন্য কাকরাইল মসজিদে অবস্থান করবেন তাবলিগ জামাতে মাওলানা সাদের অনুসারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী ভোর থেকেই কাকরাইল মসজিদে আসতে শুরু করেন দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিগণ। মাওলানা জুবায়েরপন্থীদের হুমকি থাকলেও সকাল ৮টার দিকে শান্তিপূর্ণভাবেই কাকরাইল মসজিদে অবস্থান নেন সাদপন্থী আলেমগণ। লোক সমাগম বেশি হওয়ায় এক পর্যায়ে মূল সড়কেও অবস্থান নেন তারা। আশেপাশের এলাকাতেও ছিল জনস্রোত। আমরা আলহামদুলিল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে সকলেই কাকরাইলে ঢুকছি, পরিবেশ দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ, কোনো সমস্যা নাই। প্রথম দফা ইজতেমা এবং ইনশাআল্লাহ হযরত মাওলানা সাদ সাহেব বাংলাদেশে ইজতেমা আসতেই হবে। দেশের বাইরের অসংখ্য ওলামায়ে কেরাম এই দেশে আসতেছে, নাস্তিকরা আসতেছে, অনেক কনসার্ট হয় দেশের বাইরের, যারা ইসলাম বিরোধী কথা বলে তাদেরকে আসতে দেওয়ার সুযোগ হইতেছে, অথচ ওনাকে দেশে আসতে দেওয়া হয় না। এক ইজতেমা করি, একসাথে হয়ে যায়, তাহলে ৪৫ কোটি শুধু নামাজি তারাও তাবলীগ করবে, ১৫০ কোটি বেনামাজি ইনশাল্লাহ ওনারাও মসজিদে আসবে, এবং ৬০০ কোটি কাফের বেদিন তারাও ইনশাল্লাহ দলে দলে ইসলামের ছায়াতলে আসবে। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়ন নয়, বরং সকলকে সমান চোখে দেখতে সরকারের প্রতি দাবি জানান তারা। জুমার দিন হওয়ায় আগেভাগেই মসজিদের পাশাপাশি মূল সড়কে নামাজ আদায় করে নেন সাদপন্থীরা। পরে নিজেদের দাবি দেওয়া প্রধান উপদেষ্টার দপ্তরে লিখিতভাবে তুলে ধরেন তাবলিগের এই অংশের নেতারা। এ জায়গায় কিন্তু আসছে মাত্র শুধু বয়স্ক যারা তারা, আমাদের কিন্তু তাবলিগের স্টুডেন্ট আছে তাদেরকে এই জায়গায় আমরা আনি নাই, নজওয়ান আছে তাদেরকে আমরা আনি নাই, আমাদের মহিলা সেকশন আছে তাদেরকেও আমরা আনি না, আমাদের মহিলা সেকশন দোতলায় থাকে কিন্তু এই জায়গায় আমরা আনি নাই। আমাদের আরও অনেক বড় বড় মজমা হতে পারতো, কিন্তু এটাকে আনছি শুধু এই জন্য যে এই জায়গায় আমাদেরকে ঢুকতে দিবে না, একটা হুমকি দিয়েছিল, ওইটাকে যেন করা হয়। আর এই দাবিটা জানালাম যেন আমাদের আমির সাহেবকে আগামী বিশ্ব ইজতেমাতে প্রথম পর্বে আমরা আনতে পারি, এই একটা দাবি নিয়ে আমরা আসছি। দুপুর ১:৩০টার পর মূল সড়ক থেকে নিজেদের অবস্থান সরিয়ে নেন সাদপন্থীরা। কিছু শঙ্কা থাকলেও শান্তিপূর্ণভাবেই শেষ হয় অবস্থান কর্মসূচি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কর্পোরেট কালচার থেকে বের না হওয়ায় বাংলাদেশের গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারেনি বলেছেন আমার দেশ পত্রিকা সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান।
সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনও সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান। তাদের বিরুদ্ধে সংবাদপত্র যেন সত্য তুলে ধরতে পারে, সেজন্য সরকারকেও সহযোগিতা করতে হবে। বিকেলে রংপুর রিপোর্টার্স ক্লাবে বিপ্লবোত্তর বাংলাদেশে কেমন সংবাদ মাধ্যম চাই শীর্ষক আলোচনায় অংশ নেন মাহমুদুর রহমান। সংবাদপত্রে যেন সত্য কথা তুলে ধরতে পারি, আমরা মুক্তভাবে মত প্রকাশ করতে পারি, সংবাদপত্রের স্বাধীনতা যেন সমুন্নত রাখতে পারি। আগামী 16 নভেম্বর থেকে শুরু হচ্ছে 3 দিনের বে অব বেঙ্গল কনভারসেশন। এবারের কনফারেন্সে 5টি বিষয় নিয়ে আলোচনা হবে, জানিয়েছেন সেন্টার ফর গভর্নেন্সের নির্বাহী পরিচালক জিলুর রহমান। সকালে সিজিএস এর এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, এই সম্মেলনে রাজনৈতিক নয় বরং জনগণের ইস্যু নিয়ে কথা বলা হবে। আরও বলেন, কোনো পক্ষকে খুশি করার জন্য সিজিএস অনুষ্ঠান করে না। জানান, এবারের সম্মেলনে বিশ্বের 80টিরও বেশি দেশ থেকে 200 জনের বেশি আলোচক, 300 জন প্রতিনিধি এবং 800 জন অংশগ্রহণ করবেন। গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন এবং প্রযুক্তিগত পরিবর্তনের চ্যালেঞ্জগুলো খুঁজে বের করার প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে এই সম্মেলন। এছাড়া 3 দিনের 77টি সেশন অনুষ্ঠিত হবে। এবার মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, মানবাধিকার, জলবায়ু এবং বিজনেস বিষয়ে আলোচনা হবে। এবারের সম্মেলনে সরকারের উপদেষ্টাদের আমন্ত্রণ করা হয়েছে, এমনটাও জানান তিনি। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে সবসময় সামনে রাখতে হবে। আমরা ঠিক বিষয়টাকে সেইভাবে দেখি না। অ্যাডভাইজার যারা আছেন, যেহেতু রাষ্ট্রীয় পদে যারা আছেন, অফিসিয়ালি তাদের আমরা সবাইকে ইনভাইট করেছি। আসলে আমরা খুশি, না আসলেও আমরা খুব যে কষ্ট পাবো ব্যাপারটা এরকম নয়। দর্শক, এই ছিল যমুনা নিউজে।